একবার ভাবুন তো, হাজার হাজার যোগ্য শিক্ষক যাদের আজ ক্লাসরুমে থাকার কথা, তারা আজ রাস্তায় কেন? তারা লড়ছেন এমন একটা চাকরির জন্য যা তাদের বিশ্বাস তারা সৎভাবেই অর্জন করেছেন। চলুন আজকের এই আলোচনায় আমরা এই জটিল বিষয়টার গভীরে যাই। হয় চাকরি নয় মৃত্যু, 1000 টাকায় আমরা কেউ বিক্রি হব না। এই কথাটা কিন্তু শুধু একটা স্লোগান নয়, এটা আসলে একজন আন্দোলনকারী শিক্ষকের ভেতর থেকে আসা হতাশা আর জেদের প্রতিচ্ছবি। এই একটা বাক্যই কিন্তু বুঝিয়ে দেয় যে পরিস্থিতিটা কতটা গম্ভীর আর এই টিইটি যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ কতটা অনিশ্চয়তার মধ্যে ঝুলে আছে। হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন, তাই না? হাজার হাজার কোয়ালিফাইড শিক্ষক ক্লাসরুম ছেড়ে কলকাতার রাস্তায় কেন? কি এমন হলো যে পড়ানোর বদলে তাদের নিজেদের অধিকারের জন্য রাস্তায় নামতে হচ্ছে? চলুন এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে দেখব এই সিস্টেমের সংকটটা কোথায়, তারপর কথা বলবো যোগ্যতার প্রশ্নটা নিয়ে, এরপর দেখব এর আইনি জট আর আমলাতান্ত্রিক জটিলতাগুলো, আর সব শেষে দেখব এর ফলে ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। চলুন তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, সংকটে একটি ব্যবস্থা। আমরা সরাসরি রাস্তার আন্দোলন থেকে শুরু করব আর দেখব কিভাবে এই গভীর সংকটটা তৈরি হলো। এই যে ছবিগুলো দেখছেন, এটা একটা চলমান সংগ্রামের বাস্তব চিত্র। 2014 আর 2017 টেট পাশ করা হাজার হাজার প্রার্থী দেখুন বিকাশ ভবনের সামনে জমায়েত হয়েছেন। তাদের দাবি কিন্তু একটাই, অবিলম্বে নিয়োগ চাই। কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে এই শান্তিপূর্ণ মিছিল পুলিশের বাধার মুখে পড়ছে, এমনকি লাঠিচার্জের মতো ঘটনাও ঘটছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। তাদের অবস্থান কিন্তু একদম পরিষ্কার, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এক পাও নড়বেন না। কিন্তু প্রশ্নটা হলো, এই বিক্ষোভটা ঠিক কেন হচ্ছে? এর মূলে কি আছে? আসলে এর গোড়ায় রয়েছে একটা নির্দিষ্ট শিক্ষক প্রশিক্ষণ যোগ্যতা, আর সেটাকে ঘিরেই তৈরি হয়েছে এই সব বিতর্ক। তো এই NIOS DLED প্রোগ্রামটা আসলে কি? দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ কোর্স ছিল না, এটা ছিল কেন্দ্রীয় সরকারের একটা বিশেষ উদ্যোগ। এর লক্ষ্যটা খুব নির্দিষ্ট ছিল, যে শিক্ষকরা ইতিমধ্যে বিভিন্ন স্কুলে চাকরি করছেন কিন্তু তাদের কোনো ফর্মাল ট্রেনিং নেই, তাদের প্রশিক্ষণ দেওয়া। মানে এটা নতুন চাকরি প্রার্থীদের জন্য ছিল না, এটা ছিল কর্মরত বা ইন সার্ভিস শিক্ষকদের জন্য একটা বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা আরও সহজে বোঝা যাবে। একদিকে দেখুন 18 মাসের NIOS কোর্স, যেটা ছিল কর্মরত শিক্ষকদের জন্য, আর অন্যদিকে 24 মাস বা 2 বছরের সাধারণ DLED কোর্স, যেটা নতুন চাকরি প্রার্থীদের জন্য। দুটোর উদ্দেশ্য, সময়কাল সবকিছুই একদম আলাদা। আসলে NIOS কোর্সটা ছিল একটা বিশেষ পরিস্থিতির জন্য, একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য একটা স্পেশাল সমাধান। এখন এই কোর্সের বৈধতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, কিন্তু এই যে RTIর জবাবটা দেখছেন, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা নথি। এটা পরিষ্কার বলছে যে এই প্রোগ্রামটা শিক্ষা মন্ত্রকের নির্দেশে আর NCTEর স্বীকৃতি নিয়েই হয়েছিল, আর 2019 সালের 31শে মার্চের মধ্যেই সব প্রশিক্ষণ শেষও হয়ে যায়। সুতরাং এর সরকারি বৈধতা নিয়ে কিন্তু কোনো সন্দেহের জায়গায় থাকার কথা না। আচ্ছা, যোগ্যতা যদি বৈধই হয়, তাহলে সমস্যাটা ঠিক কোথায়? মুশকিলটা তৈরি হয়েছে আইনি আর প্রশাসনিক জটিলতায়। চলুন এবার সেই গোলকধাঁধাতেই ঢোকা যাক। এই টাইমলাইনটা দেখলে পুরো ঘটনাটা ধাপে ধাপে বোঝা যাবে। দেখুন, 1919-এ কোর্স শেষ হওয়ার পর সব ঠিকঠাকই ছিল, কিন্তু আসল সমস্যাটা শুরু হলো 2024 সালে, যখন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 30শে মে একটা নোটিফিকেশন জারি করে। সেই নোটিশে বলা হলো, সুপ্রিম কোর্টের একটা নির্দিষ্ট মামলা, কৌশিক দাস ও অন্যান্যদের মামলা, শুধু সেই মামলার আবেদনকারীরাই ভেরিফিকেশনের জন্য ডাক পাবেন। আর তার ফলেই হাজার হাজার NIOS DLED পাশ করা প্রার্থী, যারা ওই মামলার অংশ ছিলেন না, তারা হঠাৎ করে পুরো প্রক্রিয়া থেকেই বাদ পড়ে গেলেন। আর এর বিরুদ্ধেই 500রও বেশি প্রার্থী আবার আদালতে শরণাপন্ন হয়েছেন। হ্যাঁ, এই হলো সেই বিতর্কিত নোটিশটা, আর মূল সমস্যাটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। পর্ষদ কি করছে? তারা সুপ্রিম কোর্টের একটা রায়ের খুব সংকীর্ণ একটা ব্যাখ্যা করে শুধু অল্প কিছু জনকে সুযোগ দিচ্ছে। আন্দোলনকারীদের যুক্তি হলো, এটা সুপ্রিম কোর্টের আগের নির্দেশগুলোর মূল ভাবনারই বিরোধী, যেখানে NIOS প্রার্থীদের যোগ্যতাকে সাধারণভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তাহলে মূল দ্বন্দ্বটা ঠিক কোথায় দাঁড়াচ্ছে? একদিকে পর্ষদ বলছে তারা একটা নির্দিষ্ট আইনি আদেশ মেনে চলছে, অন্যদিকে প্রার্থীরা বলছেন যে এই সংকীর্ণ আদেশ মানতে গিয়ে তাদের প্রতিষ্ঠিত অধিকার আর বৃহত্তর ন্যায় বিচারকে অস্বীকার করা হচ্ছে। মানে এটা একটা আদেশের সঙ্গে আর একটা আদেশের মূল ভাবনার একটা সংঘাত।
আর মজার ব্যাপার হলো এই বিভ্রান্তিটা শুধু চাকরি প্রার্থীদের মধ্যেই নয়, আদালতের মধ্যেও তৈরি হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এই মন্তব্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন যে শিক্ষকরা অলরেডি 18 মাসের একটা সরকারি স্বীকৃত ট্রেনিং নিয়েছেন তাদের কেন আবার নতুন করে প্রশিক্ষণ নিতে হবে, বিশেষ করে যখন রাজ্যে এখনও অনেক অপ্রশিক্ষিত শিক্ষক রয়েছেন। ওনারই পর্যবেক্ষণ আন্দোলনকারীদের অবস্থানকে আরও জোরালো করেছে, তাই না? আইনি জট তো আছেই, তার সাথে যোগ হয়েছে এক বিশাল আমলাতান্ত্রিক জটিলতা। প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়মকানুনগুলো কিভাবে প্রার্থীদের জন্য একটা দেওয়াল তুলে দিচ্ছে, চলুন এবার সেটা দেখি। পর্ষদের নতুন নোটিশে যা যা চাওয়া হয়েছে সেগুলো দেখলে অবাক হতে হয়। 2017 সালে একজন শিক্ষক যে কর্মরত ছিলেন সেটা প্রমাণের জন্য এক গাদা ডকুমেন্টস চাওয়া হয়েছে। ভাবুন একবার, অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়নিং রিপোর্ট, স্কুলের রেকগনিশন সার্টিফিকেট, 2017 সালের আগের 6 মাসের স্যালারি স্লিপ, পিএফ, ব্যাংক স্টেটমেন্ট। এত বছর পর এই সব নথি হুবহু জোগাড় করাটা যে কি বিরাট একটা চ্যালেঞ্জ তা সহজেই অনুমেয়। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে যে কর্মরত স্ট্যাটাসের ভিত্তিতে একজন প্রার্থী এনআইওএস কোর্সে ভর্তি হলেন, সেই স্ট্যাটাস তো তখন স্কুলের প্রিন্সিপাল আর সরকারি নোডাল অফিসার ভেরিফাই করেছিলেন, তাই না? তাহলে এখন নিয়োগের সময় আবার নতুন করে সেই একই জিনিস প্রমাণ করতে বলার মানে কি? এটা তো আসলে খেলার মাঝখানে নিয়ম বদলে দেওয়ার মতো। একটা বিষয় যা একবার সরকারিভাবে যাচাই হয়ে গেছে সেটাকে এখন অস্বীকার করার চেষ্টা হচ্ছে। এটা মৌলিকভাবে অন্যায্য। তো এইসব আইনি আর আমলাতান্ত্রিক জটের ফল কি হচ্ছে? এর প্রভাবটা কিন্তু শুধু কিছু চাকরি প্রার্থীর উপর পড়ছে না, এর ধাক্কা লাগছে পুরো শিক্ষা ব্যবস্থার উপর। চলুন এর মানবিক এবং প্রাতিষ্ঠানিক ক্ষতির দিকটা একটু দেখি। 11,765 এই সংখ্যাটা কি জানেন? এটা হলো রাজ্যের স্কুলগুলোতে শূন্য শিক্ষক পদের সংখ্যা। একবার ভাবুন, একদিকে হাজার হাজার যোগ্য শিক্ষক চাকরির জন্য রাস্তায় বসে আছেন, আর অন্যদিকে রাজ্যের স্কুলগুলো শিক্ষক ইহীনভাবে চলছে। দিন শেষে ক্ষতিটা তো ছাত্রছাত্রীদেরই হচ্ছে। আর এই যে 500-র বেশি আবেদনকারীর কথা আমরা শুনছি, তারা কিন্তু শুধু একটা সংখ্যা নন, তারা আসলে হাজার হাজার বঞ্চিত প্রার্থীর প্রতিনিধি, যারা একই প্রশাসনিক জটিলতার শিকার হয়েছেন। তাদের এই লড়াইটা তাই শুধু নিজেদের জন্য নয়, একটা নীতির জন্য। এজন্যই বলছি, এই লড়াইটা শুধু একটা চাকরির লড়াই নয়, এটা একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই, এমন একটা ব্যবস্থার বিরুদ্ধে যেখানে একবার যোগ্যতা নিশ্চিত হওয়ার পরেও সেটাকে অস্বীকার করা হচ্ছে। এই অনিশ্চয়তা হাজার হাজার পরিবারের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এই যে বছরের পর বছর ধরে লড়াই চলছে, এটা রাজ্যের পুরো নিয়োগ প্রক্রিয়াটার স্বচ্ছতা আর কার্যকারিতা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। যখন নিয়োগ প্রক্রিয়া এভাবেই আইনি লড়াইয়ে আটকে থাকে, তখন তার সরাসরি প্রভাবটা গিয়ে পড়ে ক্লাসরুমের শিক্ষার মানের ওপর। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যখন অতীতে তৈরি হওয়া নিয়মকানুনকে বর্তমানে নিজের সুবিধামতো বদলে ফেলা হয়, তখন আসলে কার স্বার্থ রক্ষা করা হয়? এই প্রশ্নটা আমাদের সবার ভাবা দরকার। এই শিক্ষকদের কাছে অবশ্য সামনের রাস্তাটা খুব পরিষ্কার। তারা শান্তিপূর্ণভাবে, অবিচলভাবে তাদের প্রতিবাদ চালিয়ে যেতে চান। তাদের একটাই দাবি, কর্তৃপক্ষ যেন প্রতিষ্ঠিত নিয়মকে সম্মান জানায় আর তাদের কষ্ট করে অর্জন করা যোগ্যতাকে স্বীকৃতি দেয়। তাদের এই লড়াইটা আসলে ন্যায় বিচার আর স্বচ্ছতা প্রতিষ্ঠারই লড়াই।